হাই এভরিওয়ান, ওয়েলকাম টু টিনস বাটি অরুণিমা। আজকে অষ্টম শ্রেণীর সপ্তম চ্যাপ্টারের অণুজীবেদের পুষ্টি নিয়ে আলোচনা করব, যেখানে মৃতজীবী, মিথজীবী, পরজীবী এগুলো নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। তার আগে বলে নিই যে অণুজীবেদের পুষ্টিগুলো কিন্তু জীবেদের পুষ্টির একটা অংশ। অর্থাৎ এই জায়গাটা তোমরা যদি ভালো করে বুঝে নাও তাহলে নবম দশম শ্রেণীতে এটার যে অংশ আছে সেগুলো বুঝতে কিন্তু তোমাদের সুবিধা হবে। তাই আমি রেকমেন্ড করব যে তোমরা এই ভিডিওটা প্লিজ স্কিপ না করে পুরোটা দেখো, তাতে তোমাদেরই উপকার হবে। চলো শুরু করা যাক। অণুজীবেদের পুষ্টি সাধারণত 3 প্রকার হয়ে থাকে: পরজীবী, মৃতজীবী আর মিথজীবী। ঠিক আছে, অণুজীবেরা নিজেদের যে খাদ্য সেগুলো সাধারণভাবে তৈরি করতে পারে না। তারা কি করে, এই খাবারের জন্য বা এদের পুষ্টির জন্য অন্য জীবেদের ওপর নির্ভর করে। তাই এদের পুষ্টি পদ্ধতি হলো পরভোজী ধরনের। ঠিক আছে, তাহলে পরভোজী কাদের বলে? যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, খাদ্যের জন্য বা পুষ্টির জন্য অন্যান্য প্রাণীদের ওপর নির্ভর করতে হয়, তাদেরকে বলছে পরভোজী। এবার এই অণুজীবীদের পুষ্টির প্রথম পদ্ধতি হলো পরজীবী। এই পরজীবী কাদের বলে? পরজীবী অণুজীব কাদের বলছে? যে সমস্ত অণুজীবেরা নিজেরা কি করে, খাদ্য তো তৈরি করতে পারছে না, তাই খাদ্যের জন্য বা পুষ্টির জন্য এরা পোষক দেহের উপর নির্ভর করছে এবং পোষক দেহের মধ্যে এরা প্রবেশ করে, পোষক দেহের মধ্যে এরা বিস্তার করে এবং পোষক দেহের ক্ষতি সাধন করে, তারাই হলো পরজীবী। এক্ষেত্রে কিন্তু পোষক দেহের ক্ষতি সাধন করতে হবে, তবেই কিন্তু এরা এই পরজীবী ক্যাটাগরির মধ্যে পড়বে। যেমন ধরো ম্যালেরিয়ার জীবাণু। মশা কি করে, মশা নির্দিষ্ট যে ম্যালেরিয়ার জীবাণু সেটা কি করে, মানুষদেরকে যখন কামড়ায় তাদের দেহের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। সেই জীবাণুটা মানব দেহের মধ্যে ঢুকে শরীরের মধ্যে বিভিন্ন কোষকে ব্যবহার করে এবং নিজেদের সংখ্যা বৃদ্ধি করতে থাকে। এবার এই কোষকে ব্যবহার করার সময় ওরা তো কোষের মধ্যে প্রবেশ করে, ফলে কোষের যে অন্যান্য অঙ্গাণু তাদের যে কার্যকারিতা সেগুলো বন্ধ হয়ে যায়, ফলে পোষক দেহের মধ্যে বিভিন্ন বিপাক ক্রিয়াতে বাধা প্রাপ্ত হয়। ঠিক আছে, অনেক সময় কি হয়, এরকম যদি বেশি দিন কন্টিনিউ করতে থাকে তাহলে কিন্তু পোষক মারাও যায়, অর্থাৎ পোষক দেহের কি করছে, ক্ষতি সাধন করছে, তাদেরকে বলছে পরজীবী। যেমন হলো ম্যালেরিয়ার জীবাণু। এরপর আসি মিথজীবী। যে সমস্ত অণুজীবেরা কি করে, একে অপরের ওপর নির্ভর করে, একে অপরকে কোনো না কোনোভাবে সাহায্য করার মাধ্যমে দুজনেই বেঁচে থাকে। অর্থাৎ যখন দুটো অণুজীব একে অপরকে সাহায্য করছে এবং দুজনেই বড় হচ্ছে বেঁচে এবং পরিবেশের মধ্যে বেঁচেও থাকছে, তাদেরকে বলে মিথজীবী। এর একটা উদাহরণ হলো, সেটা হলো তোমরা এরকম শুনেছো হয়তো যে ডাক্তাররা, ধরো তোমার কোনো ইনফেকশন হয়েছে, তুমি অ্যান্টিবায়োটিক খেয়েছো, তারপরে ডাক্তাররা কিন্তু বলেন যে অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট হলে তারপর ভিটামিন দেন। ঠিক আছে, এটা লক্ষ্য করে দেখবে যে তোমাদেরকেও হয়তো এরকম দেওয়া হয়েছে। এটা কেন করেন? যখন তুমি অ্যান্টিবায়োটিক খাও তখন তোমার শরীরের মধ্যে সেই অ্যান্টিবায়োটিক ভালো ব্যাকটেরিয়াও মেরে দেয়, খারাপ ব্যাকটেরিয়াও মেরে দেয়। ধরো তোমার যেটার জন্য রোগ হচ্ছে সেইটা তো মেরে দিলই, তার সাথে কিন্তু ভালো যে সমস্ত গুড ব্যাকটেরিয়া সেগুলোকেও নষ্ট করে দেয়। এই গুড ব্যাকটেরিয়া আমাদের কোথায় আছে? আমাদের বিভিন্ন জায়গায় আছে, শরীরের অন্ত্রে আছে, বিভিন্ন জায়গায় এই গুড ব্যাকটেরিয়া থাকে। এবার তখন সেই গুড ব্যাকটেরিয়াও কিন্তু মারা পড়ে। এই যে গুড ব্যাকটেরিয়া যেগুলো আমাদের ইন্টেস্টাইনের মধ্যে ছিল বা অন্ত্রের মধ্যে ছিল, এই গুড ব্যাকটেরিয়াগুলো ভিটামিন B12 বা সায়ানোকোবালামিন তৈরি করে। ঠিক আছে, এইটা কে তৈরি করে? সেটা হলো এস্চেরিশিয়া কোলাই নামে একটা ব্যাকটেরিয়া থাকে, যেটা কি করে এই ভিটামিন B12 বা সায়ানোকোবালামিন তৈরি করে। ঠিক আছে, এটা কিন্তু যত না আমরা খাদ্যের মাধ্যমে নিই, এটা আমাদের অঞ্চলের মধ্যে এই ব্যাকটেরিয়াগুলো থাকলে অটোমেটিক্যালি তৈরি হয়ে যায়। কিন্তু যেহেতু অ্যান্টিবায়োটিক খাচ্ছি, সমস্ত ভালো ব্যাকটেরিয়াও মরে যাচ্ছে, সেই জন্য আমাদেরকে ভিটামিন দেওয়া হয় যাতে আমাদের ভিটামিনের অভাব না হয়। তাহলে দেখো, এক্ষেত্রে আমাদের সাথে এস্চেরিশিয়া কোলাইয়ের সম্পর্ক কি? আমাদের থেকে এস্চেরিশিয়া কোলাই পুষ্টি নিয়ে বেঁচে আছে, আর এস্চেরিশিয়া কোলাই তার শরীরে যে ভিটামিন B12 বা সায়ানোকোবালামিন তৈরি করছে সেটা আবার আমরা নিয়ে আমাদের দেহের ভিটামিনের চাহিদা পূরণ করছি। তাহলে এখানে কি দুজনেরই হেল্প করে বেঁচে আছে একসাথে। এই পদ্ধতিটা হলো এই মিথজীবী।
একইভাবে শিম্বগোত্রীয় উদ্ভিদের মানে ধরো শিম, যে কোনো রকম ডাল, মটরশুঁটি, এই রকম শিম জাতীয় তৈরি হয় যে মানে উদ্ভিদগুলোর ক্ষেত্রে, এবং যেগুলোর ভিতরে দানাশস্য আছে, এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে এই উদ্ভিদের মূলে থাকে রাইজোবিয়াম নামে এক ধরনের অণুজীব। এই যে রাইজোবিয়াম অণুজীব, এরা ওই মটর গাছের মূলে থাকে এবং এরা মটর গাছের মূলের মধ্যে যখন অবস্থান করে, গাছ ওদেরকে থাকতে দিচ্ছে, ওদের থেকে পুষ্টিও নেয়। ঠিক আছে, এবার এরা কি করে উপকার, এরা বাতাসের যে নাইট্রোজেন সেটাকে মাটিতে ধরে নেয়, অর্থাৎ মাটির পুষ্টি বাড়তে থাকে, মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ে, ফলে মাটিতে কি হয়, মাটির উর্বরতা বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে সেই কারণেই জেনে রাখবে যে শিম্বগোত্রীয় উদ্ভিদ চাষ করতে হলে সেই মাটিতে কিন্তু মানে তোমাদের কোনো সার প্রয়োগ না করলেও চলে, কারণ তাদের মূলের মধ্যে এই রাইজোবিয়াম থাকে, যেটা বাতাসেরই নাইট্রোজেনকে ওরা গ্রহণ করতে পারে এবং মাটির উর্বরতা বৃদ্ধি করছে। তাহলে এখানেও দেখো এই মটর গাছ বা শিম্বগোত্রীয় উদ্ভিদের সাথে রাইজোবিয়ামের একটা সম্পর্ক রয়েছে। রাইজোবিয়াম এদের গাছের মধ্যে কি করছে, উর্বরতা দিচ্ছে, মাটির উর্বরতা বাড়াচ্ছে, যেটা উদ্ভিদের খাদ্য তৈরিতে সাহায্য করছে। আবার এই উদ্ভিদ ওকে বাসস্থান এবং খাদ্য দুটোই দিচ্ছে, মানে ওর মূলে ওকে থাকতে দিচ্ছে। সেই কারণে কি হয়, কোনো ডাল জাতীয় যে শস্য চাষ করার সময় কিন্তু উর্বর মাটি না হলেও চলে, সেই জায়গায় যদি খারাপ মাটিও হয় সেই জায়গায় কিন্তু এই চাষ করা চলে। আমি যখন ছোট ছিলাম স্কুল থেকে একটা গল্প শুনেছিলাম এই মিথজীবিতার সম্পর্কে, যে এইরকম একজন টিচার আমাদেরকে এই গল্প করেছিলেন যে ওনাদের একটা নির্দিষ্ট জায়গায় একজন চাষি ঠিক করেন যে সেই জায়গায় ডাল চাষ করবেন, কিন্তু সাধারণত তার আগে কখনো সেই জায়গায় ডাল চাষ করা হয়নি। কিন্তু তিনি যখন সেইখানে ডাল চাষ করতে যান, সেই কৃষক ভাই, তখন দেখা যায় যে সেই জায়গায় কিছুতেই সেই ডাল চাষ হচ্ছে না, কারণ সেই মাটির মধ্যে কোনোভাবেই রাইজোবিয়াম নেই। ঠিক আছে, তারপর কি করেন, যে তিনি কি করেন যে তার আশেপাশের গ্রামে যেখানে ডাল চাষ হয় সেইখান থেকে এক মুঠো মাটি নিয়ে আসেন এবং সেই জমিতে ছড়িয়ে দেন। তার ফলে কি হলো, যে জায়গা থেকে নিয়ে আসেন, মানে যেখানে ডাল চাষ অলরেডি হয় সেই জমির মাটি এক মুঠো নিয়ে আসেন এবং এই মাটিতে ছড়িয়ে দেন। তারপর তিনি যখন ডাল চাষ করেন সেই জায়গার চাষ কিন্তু খুব ভালো হয়। অর্থাৎ কি, যে মাটিতে অলরেডি ডাল চাষ হচ্ছিল সেই মাটিতে রাইজোবিয়াম আছে, সেই রাইজোবিয়াম, সামান্য মাটিতে তো অনেক অণুজীব থাকে, তাই না, সেটা যখন এই মাটিতে ছড়িয়ে দেওয়া হলো এবং তারপর সেখানে শিম্বগোত্রীয় উদ্ভিদ পোতা হলো, সেই মূলের মধ্যে সেই রাইজোবিয়াম বাসা বাঁধলো এবং তখন সে কী করলো, যে প্রকৃতি থেকে যে নাইট্রোজেন সেটা গ্রহণ করলো এবং গাছের বৃদ্ধি ভালো হলো। ঠিক আছে, এখান থেকেই বোঝা যায় যে এই শিম্বগোত্রীয় উদ্ভিদ আর রাইজোবিয়ামের একটা সম্পর্কের কথা। ছাড়াও আরও একটা কথা বলি, সেটা হলো মানুষের অন্ত্রের মধ্যে এস্চেরিশিয়া কোলাই তো থাকে আমি বললাম, তাছাড়াও ল্যাক্টোব্যাসিলাস থাকে। এই ল্যাক্টোব্যাসিলাস কি করে, আমাদের দেহের মধ্যে এই যে আয়রন তৈরি হয়, মানে যে ক্রমাগত রক্ত তৈরি হচ্ছে তাতে যে আয়রন লাগে সেটা কি করে, তৈরি করতে সাহায্য করে বা এবং সেটা শোষণেও সাহায্য করে। ঠিক আছে, সেই কারণে যখন অ্যান্টিবায়োটিকের কোর্স করা হয়, অনেক সময় ডাক্তাররা সাজেস্ট করেন যে আপনারা দই খান বা প্রোবায়োটিক ওষুধ নিন। ঠিক আছে, দইটা কি, দইয়ের মধ্যেই ল্যাক্টোব্যাসিলাস আছে, যেটা একটা ভালো ব্যাকটেরিয়া, গুড ব্যাকটেরিয়া আমাদের জন্য। ঠিক আছে, এরা অন্ত্রে যায় এবং অন্ত্রে গিয়ে সেখান থেকে আমাদের আয়রন অ্যাবজর্পশনে এবং বিভিন্ন রকম ভিটামিনগুলো তৈরি করতে সাহায্য করে। অর্থাৎ আমাদের অন্ত্রের মধ্যে দুটো ভালো ব্যাকটেরিয়ার নাম জানলাম আমরা, কি কি, একটা এস্চেরিশিয়া কোলাই আর একটা ল্যাক্টোব্যাসিলাস। এই নামগুলো কিন্তু খুব ভালো করে পড়বে, কাজগুলোও খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। এইখান থেকে কিন্তু প্রচুর ছোট প্রশ্ন 2 মার্কসের কোশ্চেন আসে, খুব ভালো করে তোমাদের পড়তে হবে। এতক্ষণ যে সমস্ত মিথজীবিতার কথা বললাম সেগুলো একটা প্রাণীর সাথে একটা অণুজীব বা একটা উদ্ভিদের সাথে একটা অণুজীবের সম্পর্ক। এখন আমি একটা উদাহরণ বলবো, যেটা হলো দুটো অণুজীব বা একাধিক অণুজীব, তারা একে অপরের ওপর নির্ভর করছে, একে অপরের সাহায্য করছে এবং দুজনই একসাথে বেঁচে আছে। যেমন হলো শৈবাল আর ছত্রাক, এরা একই সাথে অবস্থান করে এবং একে অপরের সাহায্য করে। কিভাবে সাহায্য করে? শৈবাল, তোমরা জানো যে শৈবাল কি করতে পারে, খাদ্য তৈরি করতে পারে, তাই তো, যেহেতু সবুজ রঙের হয় খাদ্য তৈরি করে, শৈবাল খাদ্য তৈরি করছে। ঠিক আছে, আর ছত্রাক কি করে, ছত্রাক করছে জল আর খনিজ লবণ শোষণ করছে, জল আর খনিজ লবণ শোষণ করছে।
এবার এই যে জল আর খনিজ লবণ ওরা শৈবালকে দিচ্ছে, শৈবাল উপকৃত হচ্ছে। আর এই যে শৈবাল যে খাদ্য তৈরি করছে সেটা ছত্রাককে দিচ্ছে, ছত্রাক উপকৃত হচ্ছে। কারণ ছত্রাকের দেহের মধ্যে কোনো ক্লোরোপ্লাস্ট নেই, তাই ছত্রাক নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। বোঝা গেল? তাহলে এখানে শৈবালকে জল আর খনিজ লবণ দিয়ে সাহায্য করছে ছত্রাক, আর ছত্রাককে খাদ্য দিয়ে সাহায্য করছে শৈবাল। এই যে একে অপরের ওপর নির্ভর করছে এবং দুজনেই সাহায্য করে বেঁচে আছে, এই দুজনকে একত্রে বলে লাইকেন। কি বলে? লাইকেন। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে দুটোই অণুজীব একে অপরের ওপর নির্ভর করে বেঁচে আছে এবং একে অপরকে সাহায্য করছে। এরপর আসি মৃতজীবী। অনেক অণুজীব আছে যারা মৃত জৈব বস্তুর ওপর জন্মায় এবং তাদের থেকে পুষ্টিরস শোষণ করে, তাদের বলে মৃতজীবী। নামটা থেকেই বুঝছো যে মৃত জৈব বস্তু থেকে ওরা পুষ্টি উপাদান গ্রহণ করে। অনেক ছত্রাক আছে, অনেক রকম ব্যাকটেরিয়া আছে যারা এই মৃত দেহের ওপর, মৃত জৈব বস্তুর উপর জন্মায় এবং সেইগুলোকে কি করে, ওরা সেখান থেকে পুষ্টিরস শোষণ করে। এই যে পুষ্টিরস যখন এরা গ্রহণ করতে থাকে তখন এই মৃত বস্তুগুলোকে ওরা ভেঙে দেয়। এই যে ছত্রাক, ব্যাকটেরিয়া, এরা বিভিন্ন রকম উৎসেচক ক্ষরণ করে যেটা এই যে মৃত বস্তুকে ভেঙে দেয়, মানে বিয়োজন করে, এবং তার ফলে জটিল বস্তুটা ভেঙে যাচ্ছে, নিয়ে সরল বস্তুতে পরিণত হচ্ছে, সেখান থেকে এরা পুষ্টি উপাদান গ্রহণ করছে। এর জন্য পরিবেশের একটা সুবিধা হচ্ছে। কি হচ্ছে? যে জৈব বস্তুটা জটিল থেকে সরল হয়ে গেল, এর ফলে এদের মাটিতে মিশে যেতে অনেক সুবিধা হয়। অর্থাৎ এই যে ব্যাকটেরিয়া, ছত্রাক, এরা কিন্তু আলটিমেটলি এই যে মানে মৃত বস্তুগুলোকে মাটির সাথে মিশে যেতে সাহায্য করছে এবং মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করছে। তাহলে এই মৃতজীবী যে অণুজীব, এদেরও কিন্তু পরিবেশে গুরুত্ব অপরিসীম। এদের মাধ্যমে পরিবেশ দূষণ কম হয়, জীবাণু সংক্রমণ কম ঘটার সম্ভাবনা করে এবং এরা মাটির যে উর্বরতা সেটাকেও বাড়ায়। আজ এই পর্যন্তই। পরের পর্বে কৃষি নিয়ে আলোচনা করা হবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা লাইক করো, বন্ধুদের মধ্যেও শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।